তোমাদের সকলকেই আবারও এলিট একাডেমিতে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আমরা অধিবৃত্ত যে চ্যাপ্টারটা রান করাছিলাম লাস্ট দুটো ক্লাস ধরে, সেই অধিবৃত্ত চ্যাপ্টারের তৃতীয় টপিকসে আমরা ঢুকে গেছি। আমরা এর আগের দুটো ক্লাসে যে বিষয়টুকু আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো ছিল এরকম যে অধিবৃত্ত যে কনিক সেকশনের একটা অংশ, সেই কনিক সেকশনের সমীকরণটা কি, কিংবা কখন একটা কনিক সেকশন অধিবৃত্ত হবে তার শর্তাবলী তোমাদের সামনে ব্যাখ্যা করা হয়েছিল। সর্বোপরি অধিবৃত্তের ডেফিনেশন থেকে শুরু করে অধিবৃত্তের যত রকমের সমীকরণ, সবকটা সমীকরণ প্রুফ সহকারে তোমাদের সামনে দেখানো হয়েছিল এবং তাদের ফর্মুলাগুলো টেকনিক সহকারে কি করে খুব সহজে মনে রাখা যায় তার ডিটেলসটা তোমাদের সামনে বলা হয়েছিল। এবং সর্বোপরি যে সমস্ত ফর্মুলাগুলো তোমাদের সামনে আলোচনা করেছিলাম সেই ফর্মুলাগুলোকে প্রয়োগ করে কি করে অঙ্কের প্রয়োগ করতে হয় বা কোনো প্রবলেমস এর সমাধান করতে হয় সেগুলো কয়েকটা দেখিয়েছিলাম। আজকে অধিবৃত্ত সম্পর্কিত লাস্ট টপিকসে এসে অধিবৃত্ত রিলেটেড আরো যে কোয়ালিটি সম্পন্ন অঙ্কগুলো রয়ে গেছে, যে অঙ্কগুলো পরীক্ষার জন্য আমাদের ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে আজকে আলোকপাত করার চেষ্টা করব। তো চলো দেখি অধিবৃত্ত সম্পর্কিত প্রবলেমসগুলো কি কি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। মিসলেনিয়াস প্রবলেমস, তার মধ্যে নাম্বার 1 প্রবলেমটা হচ্ছে y² = 4x অধিবৃত্তের নাভিগামী কোন জ্যা এর এক প্রান্তের স্থানাঙ্ক বলা আছে at², 2at। তাহলে প্রমাণ করতে বলেছে তার অপর প্রান্তের স্থানাঙ্ক হবে a/t², -2a/t। এই অঙ্কটা আমাদের অধিবৃত্ত চ্যাপ্টারের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা ছবি এঁকে বিষয়টা আগে ক্লিয়ার করব, তারপরে তখন আমরা সমাধান করার দিকে এগিয়ে যাব। আমরা এর আগের দিনগুলিতে দেখেছিলাম y² = 4x হলো এমন একটা অধিবৃত্ত যেটা ডান দিকে হাঁ করে থাকে, তার জন্য এর আরো একটা নাম বলেছিলাম, এটা হচ্ছে রাইট হ্যান্ডেড প্যারাবোলা। এখন সেই রাইট হ্যান্ডেড প্যারাবোলার শীর্ষটাকে এ বিন্দুতে মনে করেছিলাম, নাভিটা ছিল এস বিন্দুতে এবং এইখানে অক্ষ আর নিয়ামকের ছেদ বিন্দুটাকে আমরা বি নাম দিয়েছিলাম। এই অধিবৃত্তের নাভি যেটা তার স্থানাঙ্ক আমরা বলেছিলাম a,0। এখন লক্ষ্য করো, অধিবৃত্তের পরিধির উপরে যদি যে কোনো দুটি বিন্দুকে আমরা সংযুক্ত করি তাহলে এর আগের দিন লাস্ট মোমেন্টে এসে বলে গেছিলাম সেটা ছিল অধিবৃত্তের একটা জ্যা। যেমন আমরা অধিবৃত্তের পরিধির উপরে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু নিলাম, এই বিন্দু দুটোকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে যে সরলরেখাটা পাবো সেটা হলো অধিবৃত্তের জ্যা। কিন্তু এই জ্যাটা যেহেতু নাভি দিয়ে পাস করেছে তাই তার নাম আমরা বলবো নাভিগামী জ্যা। তাহলে নাভিগামী যে জ্যাটা আমি বোর্ডে এঁকেছি তোমাদের সামনে, সেই জ্যায়ের দুটো প্রান্ত বিন্দু ওরা বলে দিয়েছে যে y² = 4x অধিবৃত্তের নাভিগামী কোন জ্যায়ের এক প্রান্তের স্থানাঙ্ক, এই যে দুটো প্রান্ত, একটা প্রান্তের নাম পি, একটা প্রান্তের নাম যদি কিউ ধরে নিই তাহলে পি প্রান্তের স্থানাঙ্ক ওরা বলে দিয়েছে at², 2at। তাহলে কিউ প্রান্তের স্থানাঙ্কটা কত সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করব a/t², -2a/t। তাহলে আমরা কি করছি লক্ষ্য করো, যেহেতু কিউ বিন্দুটা অধিবৃত্তের উপরে আছে তাই অধিবৃত্তের উপরিস্থিত যে কোনো একটা বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্ক কি করে চয়েস করতে হয় সেটা আমি তোমাদের সামনে এর আগের ক্লাসটাতে বলেছিলাম। সেই রকম ভাবে আমরা ধরে নেব, সাপোজ কিউ বিন্দুর স্থানাঙ্ক প্যারামেট্রিক ফর্মে ধরে নিলাম at1², 2at1। তাহলে এখন কি পাচ্ছি লক্ষ্য করো, যে এমন একটা জ্যা যার একটা প্রান্তের স্থানাঙ্ক প্রোভাইড করা ছিল আর একটা প্রান্তের স্থানাঙ্ক আমি ধরে নিলাম, অর্থাৎ দুটো বিন্দু এখন আমাদের হাতের কাছে রয়েছে। তাহলে এই দুই বিন্দু দিয়ে যে সরলরেখাটা তৈরি করেছি অর্থাৎ পিকিউ সরলরেখাটা, তার সমীকরণটা আমরা প্রথমত বের করব। তাহলে লক্ষ্য করো, আমরা এই বিন্দুটাকে যদি মনে মনে x1, y1 এবং এই বিন্দুটাকে যদি মনে মনে x2, y2 ধরে নিই তাহলে আমরা সরলরেখা চ্যাপ্টারে শিখেছিলাম যে দুটো বিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে তাহলে সেই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করা ফর্মুলাটা আমি লিখছি তোমাদের সুবিধার জন্য। ফর্মুলাটা ছিল y - y1 / x - x1 = y1 - y2 /
x1 মাইনাস x2। এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এই পি কিউ জ্যাটার সমীকরণটা বের করছি। তাহলে লক্ষ্য করো, মনে করি নাভিগামী জ্যায়ের অপর প্রান্তের স্থানাঙ্ক কি ধরলাম, AT1 স্কোয়ার, 2AT1। এখন আমরা ওই জ্যাটার সমীকরণ বের করব। লিখছি অতএব জ্যাটির সমীকরণ। কোন ফর্মুলা দিয়ে সমীকরণ বের করব সেটাও লিখে রেখেছি। সুতরাং তোমরা ছবির দিকে x1 y1 x2 y2 এর মানগুলো কি রূপ আছে সেটা যদি লক্ষ্য রাখো তাহলে অবশ্যই এই সরলরেখার সমীকরণটা পেয়ে যাব। লক্ষ্য করো, y মাইনাস y1, y1 মানে কত, 2AT, বাই x মাইনাস x1, x1 মানে AT স্কোয়ার, ইজ ইকুয়াল টু y1 মাইনাস y2, y1 মানে উপরে 2AT মাইনাস y2 মানে 2AT1 বাই x1 মাইনাস x2, x1 এর মান আছে AT স্কোয়ার মাইনাস x2 এর মান রয়েছে AT1 স্কোয়ার। জাস্ট ফর্মুলাটা ফেলে দিয়েছি। লক্ষ্য করো, আমরা যে সমীকরণটা পেলাম এটা কার সমীকরণ, না তো এই পিকিউ জ্যাটার সমীকরণ। কিন্তু ওরা বলে দিয়েছে এই জ্যাটার নাভিগামী, তার মানে এটা অবশ্যই নাভি দিয়ে পাস করবে। তাহলে লিখছি ইহা নাভিগামী, অর্থাৎ নাভির স্থানাঙ্ক কত, a,0, সেটা বিন্দুগামী। এই কথাটা মানে হলো উপরে যে সমীকরণটা আমরা পেলাম সেই সমীকরণে এক্স এর জায়গায় রেখে রেখে a বসাবো, y এর জায়গায় 0 বসাবো। তাহলে যদি বসাই y এর জায়গায় 0, তাহলে উপরে পড়ে থাকবে -2AT, নিচে এক্স এর জায়গায় a বসাচ্ছি, ইজ ইকুয়াল টু উপর থেকে আমরা 2a কমা নিতে পারবো, তাহলে পড়ে থাকবে t মাইনাস t1। নিচ থেকে a যদি কমন নিয়ে নিই পড়ে থাকছে t স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার। এই a ক্যান্সেল হয়ে গেল। এবার লক্ষ্য করো, এই2 আর এই2ও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে বাঁ দিকে পড়ে থাকলো -AT, নিচ থেকে a কমন নিয়ে নিলে 1 মাইনাস t স্কোয়ার, ইজ ইকুয়াল টু উপরে পড়ে আছে t মাইনাস t1, নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা আমরা সকলেই জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে এটা হবে t প্লাস t1 ইন্টু t মাইনাস t1। তাহলে এটা আর এটা কেটে গেল। এবার উপরে নিচে a কেটে গেল, যেটুকু পড়ে থাকলো সেটুকুকে আমরা কোনাকুনি গুণ করে দেব। লক্ষ্য করো, এখানে আছে মাইনাস টি ইন্টু এটা, মাইনাস টি এর সাথে টি গুণ করলে মাইনাস টি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, টি এর সাথে t1 গুণ করলে t1 ইজ ইকুয়াল টু, এখানে কিছু নেই মানে 1 আছে, আর এখানে 1 মাইনাস টি স্কোয়ার, 1 মাইনাস টি স্কোয়ার দিয়ে 1কে গুণ করলে 1 মাইনাস টি স্কোয়ার। লক্ষ্য করো, মাইনাস টি স্কোয়ার বোথ সাইডে কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো, মাইনাস tt1 সমান 1। তার মানে এখান থেকে যদি বলি tt1, তাহলে নিশ্চয়ই মাইনাসটা এদিকে চলে এসে -1 হয়ে যাবে। ফাইনালি t1 ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব -1/t। তাহলে t1 এর মানটা আমরা পেয়েছি -1/t। এই t1 এর মানটা আমরা যদি এই বিন্দুতে বসিয়ে দিই তাহলে কিন্তু অপর প্রান্তের স্থানাঙ্ক যেটা আমাদের দরকার ছিল সেটা পেয়ে যাব। তাহলে লিখছি অতএব অপর প্রান্তের স্থানাঙ্ক কি ফর্মুলা ছিল লক্ষ্য করো, a ইন্টু t1 স্কোয়ার, t1 তার মানে এই যে ভ্যালুটা পেলাম তার স্কোয়ার, -1/t তার স্কোয়ার, কমা 2a t1, t1 এর মান আবার ওইটা বসাবো -1/t, -1/t। তাহলে এবারে কি পড়ে থাকলো লক্ষ্য করো, a ইন্টু মাইনাসের স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, 1 এর স্কোয়ার মানে 1, আর নিচে পড়ে থাকলো t স্কোয়ার, কমা এই যে মাইনাসটা সামনে নিয়ে এলাম, উপরে 2a ইন্টু 1 মানে 2a, নিচে পড়ে থাকলো t। তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম a ইন্টু 1 মানে a বাই টি স্কোয়ার, কমা -2a/t। লক্ষ্য করো, এটাই আমাদেরকে বের করতে বলেছিল যে নাভিগামী জ্যায়ের একটা প্রান্তের স্থানাঙ্ক যদি at স্কোয়ার, 2at হয় তাহলে অপর প্রান্তের স্থানাঙ্কটা কত হবে সেটা আমরা প্রমাণ করে তোমাদের সামনে দেখালাম, a/t স্কোয়ার, -2a/t। এই অঙ্কটা আমরা আজকে যে কটা অঙ্ক করাবো তার প্রায় প্রত্যেকটা জায়গাতেই মানে এই থিমটা, এই অঙ্কটার প্রয়োগটা কাজে লাগাতে হবে।
তাই এই অঙ্কটা যদি আমরা ভালো করে বুঝে নিতে পারি তাহলে পরের অঙ্কগুলো আমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। আশা করি তোমরা প্রত্যেকটা স্টেপ কিভাবে করলাম সেটা সাবলীলভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা ঠিক পরের প্রশ্নে চলে যাচ্ছি। লক্ষ্য করো, y² = 4x অধিবৃত্তের উপর অবস্থিত সেই অধিবৃত্ত, তার উপর অবস্থিত এটা একটা বিন্দু এবং এটা একটা বিন্দু। বলছে এই বিন্দু দুটির সংযোজক জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। ঠিক একটু আগে যেরকমটি বের করলাম সেই একই রকম ছবি, একই রকম কথাবার্তা আমরা বলতে শুরু করব। তাই যদি এর আগে এটা বুঝে থাকো তাহলে আশা করি এটা নিশ্চিতভাবে তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে এস, এটা হলো এ বিন্দু, আর এটা আমরা নাম দিচ্ছি বি বিন্দু। ওরা বলছে y² = 4x অধিবৃত্তের উপর অবস্থিত at1², 2at1 এবং at2², 2at2 বিন্দু দুটির সংযোজক জ্যায়ের সমীকরণটা নির্ণয় করো। তাহলে প্রথম কাজ আমরা লক্ষ্য করে একটা জ্যা এঁকে ফেললাম, যার দুটো প্রান্ত, একটা নাম P, যার স্থানাঙ্ক at1², 2at1, আরেকটা প্রান্তের স্থানাঙ্ক Q, যার স্থানাঙ্ক at2², 2at2। ফারাকটা কি লক্ষ্য করো? ফারাকটা হচ্ছে এর আগের অঙ্কতে এখানে at², 2at দেওয়া ছিল, কিন্তু এক্ষেত্রে উপরেরটা at1², 2at1 বলেছে। তাহলে অপর প্রান্ত যেটা রয়েছে তার স্থানাঙ্ক এটা যদি 1 দিয়ে ধরে তাহলে নিশ্চয়ই 2 দিয়ে ধরতে হবে। সেই রকমই দুটো বিন্দুর স্থানাঙ্ক ওরা প্রোভাইড করেছে। তাহলে এই দুই বিন্দুকে সংযুক্ত করে যে সরলরেখাটা পাবো তার সমীকরণটা আগে বের করতে বলেছে। এটা প্রথম প্রশ্ন। তারপরে বলছে যদি যেটি নাভি দিয়ে যায় তবে তার সমীকরণটা কি হবে সেটা পরবর্তীকালে বের করব। তাহলে প্রথমে আগের মতোই করছি। লক্ষ্য করো যে প্রদত্ত বিন্দু দ্বয়গামী, প্রদত্ত বিন্দু দ্বয়গামী জ্যাটির সমীকরণ, একটু আগে যে ফর্মুলাটা ইউজ করলাম সেই ফর্মুলাটা ব্যবহার করব। y - y1 মানে উপরে আছে 2at1, নিচে x - x1 মানে at1² = y1 - y2 মানে নিচেরটা 2at2 বাই x1 - x2, যে ফর্মুলাটা একটু আগে ব্যবহার করলাম সেই ফর্মুলা দিয়ে ব্যবহার করেছি। এবার এটাকে ক্যালকুলেশন করে আমরা এই জ্যাটার সমীকরণ আগে বের করার চেষ্টা করব। তাহলে লক্ষ্য করো কি করব, উপরে আছে y - 2at1, নিচে x - at1² = উপর থেকে কমা নিতে পারবো 2a, তাহলে পড়ে থাকবে t1 - t2, নিচ থেকে কমা নিতে পারবো a, তাহলে পড়ে থাকবে t1² - t2²। এই কেটে গেল, তাহলে উপরে y ইন্টু যেটা ছিল রেখে দিলাম t1 - t2, নিচে a² - b² যদি ফর্মুলা ফেলে দিই তাহলে a + b ইন্টু a - b, তাহলে সেটা হবে t1 + t2 ইন্টু t1 - t2। এবার লক্ষ্য করো উপর নিচে t1 - t2 কেটে গেল, তাহলে যেটা পড়ে থাকলো সেটা আমরা এখানে 2 ছিল, লক্ষ্য করো তাহলে কি দাঁড়ালো, উপর নিচে আমরা যেটুকু অংশ মানে পড়ে আছে দেখতে পাচ্ছি সেটাকে এবারে কোনাকুনি গুণ করে দেবো। তাহলে লক্ষ্য করো উপরে 2 ইন্টু এটা, তাহলে 2x মাইনাস 2 দিয়ে যদি এটাকে গুণ করি 2at1² = এইটার সাথে এটাকে গুণ করব, তাহলে y ইন্টু t1 বা t1 + t2 ইন্টু y দিলেও চলবে। তাহলে লিখছি, লক্ষ্য করো y ইন্টু t1 + t2, অর্থাৎ y দিয়ে আমরা এটাকে গুণ করলাম, মাইনাস 2at1 ইন্টু দিস 2at1 ইন্টু t1 + t2, অর্থাৎ গুণ করে দিয়েছি। এবার কি পড়ে থাকলো লক্ষ্য করো 2x মাইনাস 2at1² = y ইন্টু t1 + t2, এটা যদি গুণ করে দিই মাইনাস 2at1², মাইনাসে প্লাসে মাইনাস 2at1 t2, তাহলে বোথ সাইডে মাইনাস 2at1² মাইনাস 2at1² কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো লক্ষ্য করো 2x, এই পদটাকে যদি এদিকে নিয়ে আসি মাইনাস y ইন্টু t1 + t2 = ডান দিকে পড়ে থাকে মাইনাস 2at1 ইন্টু t2। ব্যাস এটাই হলো
ওই যে দুটো বিন্দু প্রোভাইড করা ছিল সেই বিন্দুদ্বয় গামী যে সরলরেখা বা এখানে অধিবৃত্তের জ্যা তার সমীকরণ এইটা। অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তর আমরা এখানে পেয়ে গেছি। দিস ইজ নাম্বার 1 ইকুয়েশন। ওই যে লক্ষ্য করো y স্কয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের উপর অবস্থিত এই বিন্দু এবং এই বিন্দু দুটির সংযোজক জ্যায়ের সমীকরণ বের করতে বলেছিল প্রথমত, সেটা আমরা বের করলাম। তারপরে বলছে যদি জ্যাটি নাভি দিয়ে যায়, ওই যে এই জ্যাটা যদি নাভি দিয়ে পাস করে অর্থাৎ এস বিন্দু দিয়ে, যার স্থানাঙ্ক আমরা জানি a, 0, তাহলে প্রমাণ করতে বলেছে এটা হবে। লক্ষ্য করে যে জ্যায়ের সমীকরণটা পেলাম, এই জ্যাটা যদি নাভিগামী হয় তাহলে লিখছি ইহা নাভিগামী, অর্থাৎ নাভির স্থানাঙ্ক কত a, 0 বিন্দুগামী হলে কি ঘটবে লক্ষ্য করো, আমরা এই সমীকরণে যেখানে x আছে সেই x এর জায়গায় a বসাবো, যেখানে y আছে তার জায়গায় 0 বসাবো। তাহলে কি ঘটবে লক্ষ্য করো, 2a, এই y এর জায়গায় যদি 0 বসিয়ে দিই 0 ইন্টু সামথিং মানে টোটালটাই 0 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু এখানে পড়ে থাকবে -2a t1 t2। আচ্ছা 2a যদি বোথ সাইডে কেটে দিই তাহলে পড়ে থাকলো 1 ইজ ইকুয়াল টু -t1 t2। তার মানে আমরা t1 t2 সমান এই মাইনাসটা ওদিকে নিয়ে চলে গেলে বলতেই পারি t1 t2 সমান -1। লক্ষ্য করে এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। অর্থাৎ আমরা যে দুটো অঙ্ক করলাম, দুটো অঙ্কেরই মানে স্টেপগুলো, প্রয়োগগুলো সেম, কোনো পরিবর্তন নেই। একই ফর্মুলা ফেলতে হয়েছে, একই রকম ভাবে আমাকে ক্যালকুলেশন করতে হয়েছে, শুধু দু জায়গাতে দুরকম প্রমাণ, তাই দুরকম ভাবে আমরা অ্যাপ্রোচ করেছি। ব্যাস, আশা করি বুঝতে পেরেছো কি করে সংযোজক জ্যায়ের সমীকরণটা বের করা হলো এবং সেখান থেকে আমাদের যে রিকোয়ার্ড কন্ডিশন সেটাই বা কি করে পাওয়া গেল। এরপরে আমরা এই টাইপেরই 3 নম্বর প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি। y স্কয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের নাভিগামী একটি জ্যা, এর এক প্রান্তের স্থানাঙ্ক at স্কয়ার, 2at, যেটা প্রথম প্রবলেমে আমরা দেখিয়েছিলাম। তাহলে বলছে দেখাও যে ওই জ্যাটির দৈর্ঘ্য হবে এটা। তাহলে জ্যায়ের যদি দৈর্ঘ্য বের করতে হয় তাহলে আগে জ্যায়ের যে দুটো প্রান্ত বিন্দু সেই প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক জানাটা আবশ্যিক। যদি প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক জানা থাকে তাহলে তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটিতে হবে ওই জ্যাটার দৈর্ঘ্য। তাহলে আমরা প্রথম অঙ্কটা সেম টু সেম এখানে করার চেষ্টা করব। লক্ষ্য করো, এস বিন্দু যার স্থানাঙ্ক ছিল a, 0, এ বিন্দু এবং সর্বোপরি এখানে ছিল বি বিন্দু। দেখো y স্কয়ার ইকুয়াল টু 4x যে অধিবৃত্ত, সেই অধিবৃত্তের নাভিগামী একটি জ্যা, তার জন্য নাভি দিয়ে পাস করিয়েছি। তার একটা প্রান্তের স্থানাঙ্ক ওরা বলে দিয়েছে at স্কয়ার, 2at। অপর প্রান্তের স্থানাঙ্ক আমরা জানি না, আগের মতোই ধরে নেব, প্রথম অঙ্কটার মতোই at1 স্কয়ার, 2at1। একদম প্রথম অঙ্ক পুরোটাই করব, পুরোটার করার পরে আমরা এক্সট্রা একটা অংশ ইনক্লুড করব। তাহলে আগের মতো লিখছি, লক্ষ্য করো, যে মনে করি নাভিগামী জ্যাটির অপর প্রান্তের স্থানাঙ্ক কি ধরেছি, at1 স্কয়ার, 2at1। তারপর ওই যে দুটো বিন্দু, ওই বিন্দু দুটি দিয়ে যে জ্যাটা তৈরি হয়েছে সেই জ্যাটির সমীকরণ বের করব। লিখছি অতএব জ্যাটির সমীকরণ, ওই একই ফর্মুলা যেটা প্রথম অঙ্কটাতে প্রয়োগ করেছিলাম, দ্বিতীয় অঙ্কটাতেও সেই একই ফর্মুলা প্রয়োগ করেছি, আবারও ওই একই ফর্মুলা। তাহলে y মাইনাস y1 মানে উপরকার কোটি 2at বাই x মাইনাস x1 মানে উপরকার বিন্দুর ভুজ at স্কয়ার ইজ ইকুয়াল টু y1 মাইনাস y2 মাইনাস y2 বাই x1 মানে at স্কয়ার মাইনাস x2 বলতে at1 স্কয়ার। এবার লক্ষ্য করো, ওরা বলে দিয়েছে এই যে জ্যা সেই জ্যাটা নাভিগামী, তাহলে সেই কথা আবার লিখছি, ইহা নাভিগামী, অর্থাৎ a, 0 বিন্দুগামী। তাহলে x এর জায়গায় দেখে দেখে a বসাচ্ছি, y এর জায়গায় 0 বসাচ্ছি। তাহলে উপরে হবে -2at, নিচে হবে a মাইনাস at স্কয়ার ইজ ইকুয়াল টু উপরে যা ছিল সেখান থেকে 2a কমান, তাহলে t মাইনাস t1, নিচ থেকে a কমান নিয়ে এলে t স্কয়ার মাইনাস t1 স্কয়ার। এবার লক্ষ্য করো যে কি পড়ে থাকলো, এখানে a কেটে গেল,
এবং এই 2 এর সাথে এই 2 কেটে গেল, তাহলে এখানে পড়ে আছে মাইনাস এটি বাই নিচ থেকে এ কমন নিয়ে নিলে 1 মাইনাস টি স্কোয়ার, উপরে থাকলো টি মাইনাস টি ওয়ান, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা টি প্লাস টি ওয়ান ইন্টু টি মাইনাস টি ওয়ান। আবার এটা কেটে গেল আর এ কেটে গেল, তাহলে ফাইনালি কি পড়ে থাকলো লক্ষ্য করো, উপরে মাইনাস টি বাই 1 মাইনাস টি স্কোয়ার, এদিকে পড়ে থাকলো উপরে কিছু নেই মানে 1, নিচে টি প্লাস টি ওয়ান, তাহলে কোনাকুনি গুণ করছি মাইনাস টি ইন্টু টি মানে মাইনাস টি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস টি ইন্টু টি ওয়ান মানে টি ওয়ান ইজ ইকুয়াল টু এখানে পড়ে আছে 1 মাইনাস টি স্কোয়ার, মাইনাস টি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। এখান থেকে বলতে পারবো মাইনাস টি ইন্টু টি ওয়ান সমান 1, তার মানে টি ইন্টু টি ওয়ান সমান মাইনাস 1, ফাইনালি টি ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই টি। তাহলে টি ওয়ানের যে মানটা পেলাম সেই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা অপর প্রান্তের স্থানাঙ্কটা পেয়ে যাব। লিখছি অতএব অপর প্রান্তের স্থানাঙ্ক কি হবে লক্ষ্য করো, এ ইন্টু টি ওয়ান স্কোয়ার মানে এটার স্কোয়ার যদি করি মাইনাস 1 বাই টি তার স্কোয়ার, কমা 2a ইন্টু টি ওয়ান মানে মাইনাস 1 বাই টি, লিখে ফেললাম। এটা এ রেখে দিলাম, মাইনাস 1 এর স্কোয়ার মানে 1, তাহলে এ কে 1 দিয়ে গুণ করলে এই হবে, এই টি স্কোয়ার আছে নিচে রেখে দিলাম, কমা মাইনাস সামনে নিলাম 2a ইন্টু 1 মানে 2a আর নিচে পড়ে আছে টি। তাহলে অপর প্রান্তে যে স্থানাঙ্কটা আমি ধরে নিয়েছিলাম সেই প্রান্তের স্থানাঙ্কটা আমরা প্রমাণ করতে পারলাম a বাই টি স্কোয়ার কমা মাইনাস 2a বাই টি। এতদূর পর্যন্ত প্রথম অঙ্কটা আমাদের ছিল। এরপরে এক্সট্রা একটা অংশ ইনক্লুড করতে বলেছে, সেটা কি বলছে, এই যে দুটো প্রান্তবিন্দু পেলাম পি আর কিউ, এই পি কিউ যেটার দৈর্ঘ্য কত, অর্থাৎ পি থেকে কিউ বিন্দুটার দূরত্ব কত, এই দূরত্বটি হলো প্রকৃতপক্ষে পি কিউ যেটার দৈর্ঘ্য। লিখছি অতএব নির্ণেয় জ্যায়ের দৈর্ঘ্য, অতএব নির্ণেয় জ্যাটির দৈর্ঘ্য। দেখো যেটা দৈর্ঘ্য যদি বের করতে হয় তাহলে আমাকে প্রকৃতপক্ষে দুটো বিন্দু দূরত্ব বের করতে হবে, একটা হচ্ছে এই যে পি বিন্দু, আর এখন যে নতুন করে বিন্দুটা পেলাম লক্ষ্য করো, এই দুটো বিন্দুর দূরত্ব যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু যেটার দৈর্ঘ্য আমরা সম্পূর্ণরূপে পেয়ে যাব। তাহলে লক্ষ্য করো দুটো বিন্দু যদি জানা থাকে তার দূরত্ব বের করার ফর্মুলা আমরা এর আগে বহুবার বলেছি, আবারও বলছি। লক্ষ্য করো কি করব, এর ভুজ থেকে এর ভুজ আমরা বাদ দেব, তাহলে এর ভুজ হচ্ছে এ টি স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার ভুজ এ বাই টি স্কোয়ার তার স্কোয়ার প্লাস যে বিন্দুর ভুজ নিয়েছিলাম সেই বিন্দুর কোটি থেকে শুরু করব, অর্থাৎ 2at, ওইখান থেকে এই বিন্দুর কোটি যদি বাদ দিয়ে দিই তাহলে বিয়োগ করলে নিশ্চয় চিহ্নে পরিবর্তন ঘটবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2a বাই টি তার স্কোয়ার। আশা করি দুটো বিন্দু দূরত্ব প্রয়োগ করার যে ফর্মুলা সেটা যদি জানা থাকে তাহলে এই লাইনটা সম্পূর্ণরূপে তোমরা বুঝতে পেরেছো। এবার এটাকে ক্যালকুলেশন করবো আমরা। দেখো এই ভিতর থেকে আমরা কি কমা নিতে পারবো, ভিতর থেকে এ কমা নিতে পারবো। ওই এটা যদি বাইরে নিয়ে নিই তাহলে এ স্কোয়ার হয়ে যাবে নিশ্চয়, কারণ পুরোটা স্কোয়ার আছে। তাহলে এ কমা না হয়েছে ভিতর থেকে, তাহলে ভিতরে পড়ে থাকবে টি স্কোয়ার মাইনাস 1 বাই টি স্কোয়ার তার পুরোটার স্কোয়ার। তাহলে কি করে এ স্কোয়ার এসছে এই ঘটনা বোঝা গেছে আশা করি। আবারও বলছি, ভিতর থেকে আমি এ কমা নিলাম, ওই টার্মটা যখন ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো তখন যেহেতু পুরোটার স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার হয়ে গেল। ভিতরে এ বাদ দিয়ে যেটা পড়ে আছে টি স্কোয়ার মাইনাস এ বাদ দিয়ে 1 বাই টি স্কোয়ার তার যেমন স্কোয়ার ছিল রেখে দিলাম। একই রকম কাজ আমরা এই দ্বিতীয়টাতে করব। আমরা ভিতর থেকে 2a কমা নিতে পারবো, তাহলে 2a যখন কমা নিয়ে বাইরে বের করবো তখন তার স্কোয়ার হয়ে বাইরে বেরিয়ে আসবে, তার মানে 4a স্কোয়ার। তাহলে এখানে কি পড়ে থাকবে, 2a যদি ভিতর থেকে কমা নিয়ে থাকি তাহলে এখানে পড়ে থাকবে টি, এখানে পড়ে থাকবে 1 বাই টি তার স্কোয়ার। আশা করি ঘটনা বুঝতে পেরেছো কি করে এই লাইন থেকে আমরা পরের লাইনে এসে পৌঁছালাম। এবার আমরা কি করব লক্ষ্য করো, আমরা এইখানে ফর্মুলা ফেলবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ওই ফর্মুলাটা ফেলবো। লক্ষ্য করো আমরা চলে যাচ্ছি রুটের ভিতরে, রুটের ভিতরে ছিল a স্কোয়ার ইন্টু ফর্মুলা বললাম ওখানে a প্লাস বি মানে এটা লিখবো, আবার a মাইনাস বি বলতে এটা লিখবো। এবার পুরোটার স্কোয়ার ছিল, তোমরা লক্ষ্য করো a স্কোয়ার তো ছিলই, এখানে ফর্মুলা ফেললাম টি প্লাস 1 বাই টি
ইন্টু টি মাইনাস 1/t, পুরোটার স্কোয়ার আছে মানে দুটোরই স্কোয়ার আমরা করে দেবো। তাহলে এটার স্কোয়ার হলো, এটার স্কোয়ার হলো, প্লাস কি ছিল 4a স্কোয়ার ইন্টু ভিতরে কি পড়েছিল আবার লক্ষ্য করো টি প্লাস 1/t তার স্কোয়ার, তাহলে টি প্লাস 1/t তার স্কোয়ার। তাহলে কিছুই করিনি, এর আগের লাইন থেকে এই লাইনে জাস্ট a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলাটা ফেলে দিয়েছি। এর ফলে লক্ষ্য করো যে ভিতর থেকে আমরা কি কমা নিতে পারবো, ভিতর থেকে আমরা a স্কোয়ার কমা নিতে পারবো, তারপরে টি প্লাস 1/t তার স্কোয়ার কমা নিতে পারবো, এই যে এইটুকুটা আর এখানে এইটুকুটা কমা নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকলো লক্ষ্য করো, এখানে পড়ে থাকলো টি মাইনাস 1/t তার স্কোয়ার প্লাস এখানে পড়ে থাকলো 4, এরকমই পড়ে আছে আশা করি। এখন এই যে শুধু 4 পড়ে আছে, এটাকে আমরা লিখতেই পারি যে টি ইন্টু 1/t পড়ে থাকলো, কেননা টি টি কেটে গেলে তো একই পড়ে থাকবে, তার মানে 4 একে 4ই থাকলো। তাহলে স্যার আপনি এই আকারে লিখলেন কেন? তার কারণ আমরা বীজগণিতে ফর্মুলা শিখেছি যে a প্লাস বি তার স্কোয়ার বের করা ফর্মুলা আমরা a মাইনাস বি তার স্কোয়ার প্লাস 4ab লিখতেই পারি। লক্ষ্য করো এই যে ফর্মুলাটা আমরা বীজগণিতে শিখেছি সেই ফর্মুলাটা আমরা এখানে প্রয়োগ করতে চাইছি। তাহলে ওটার সাথে ডান দিকের সাথে যদি এটাকে কম্পেয়ার করি, ভালো করে লক্ষ্য করো a মাইনাস বি তার স্কোয়ার প্লাস 4 ইন্টু a মানে ছিল t ইন্টু b মানে ছিল 1/t, সেটা পুরোপুরি মিলে গেছে। তাহলে এর পরিবর্তে আমরা এই বাম দিকের যে ফর্মুলাটা সেটা প্রয়োগ করে দেব। তাহলে কি হচ্ছে লক্ষ্য করো a স্কোয়ার ইন্টু টি প্লাস 1/t তার স্কোয়ার তো ছিলই, আর এর পরিবর্তে কি বললাম ওই ফর্মুলাটা যদি ফেলি তাহলে কি হবে a মানে t প্লাস b মানে 1/t তার স্কোয়ার। তাহলে এইটুকুর পরিবর্তে যে ফর্মুলাটা ফেলেছি সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি ঘটলো লাস্ট পর্যন্ত? লাস্ট পর্যন্ত থাকলো a স্কোয়ার ইন্টু টি প্লাস 1/t, এখানে স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে, তাহলে যেহেতু গুণ থাকলে পাওয়ারটা যোগ হয় তাহলে এর পাওয়ার সম্মিলিতভাবে 4 হয়ে যাবে। ফাইনালি রুট থেকে যখন বের করব a স্কোয়ার রুটের বাইরে এলে a হবে, আর টু দি পাওয়ার 4 আছে এটা রুটের বাইরে এলে নিশ্চয়ই তার স্কোয়ার হয়ে যাবে, এত একক। ব্যাস এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল যে ওই যে পিকিউ জ্যা, যে পিকিউ জ্যাটা এখানে তোমরা দেখতে পেয়েছিলে, যে পিকিউ জ্যা এর একটা প্রান্তের স্থানাঙ্ক প্রোভাইড করার ফলে অপর প্রান্তের স্থানাঙ্ক আমরা বের করেছিলাম প্রথম অঙ্কে, সেই পিকিউ জ্যাটার দূরত্ব বা দৈর্ঘ্য আমাদেরকে প্রমাণ করতে বলেছিল a ইন্টু টি প্লাস 1/t তার স্কোয়ার এত একক। সেটাই আমরা তোমাদের সামনে প্রমাণ করে দেখালাম। তাহলে প্রকৃতপক্ষে যে কয়েকটা অঙ্ক আজকে আমি তোমাদের সামনে প্রদর্শন করেছি, প্রত্যেকটা অঙ্কের ইন্টারনাল থিমটা সেম হলেও প্রত্যেকটা অঙ্ক করতে গিয়ে কিন্তু এক এক জায়গায় এক এক রকম পন্থা আমরা অবলম্বন করেছি। প্রকৃতপক্ষে একটা অঙ্ক যদি আমরা বুঝতে পারি তাহলে আজকের প্রায় প্রত্যেকটা অঙ্ক উপলব্ধি করতে পারবো, এবং আজকের অঙ্কগুলোর মধ্যে আশা করি কোনো না কোনো একটা পরীক্ষায় পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার চলে এসো পরের যে অঙ্ক আমাদের, সেই অঙ্কে চলে যাই। আবার ওই সেম অধিবৃত্তের একই কথা বলছি, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্তের নাভিগামী একপ্রস্থ জ্যা। ভাষাগুলো শুধু আলাদা। হঠাৎই মনে হতে পারে আমি কোন একটা অঙ্ক করালাম, সাপোজ 1 নম্বর অঙ্কটা যদি তোমাদের করে দিয়ে বাকি অঙ্কগুলো না করিয়ে ছেড়ে দিই, তাহলে তোমাদের মনে হবে যে স্যার প্রথম অঙ্কটা করিয়েছেন কিন্তু ওই টাইপের অঙ্ক না এসে 3 নম্বর টাইপটা এলো, ওটা কি করে করবো স্যার? কিংবা 1 নম্বর অঙ্কটা করে দেওয়ার পর যদি 4 নম্বর অঙ্কটা চলে আসে, স্যার এটা কি করে করব? তাহলে প্রকৃতপক্ষে তারা একই, শুধু একটু মানে ফারাক আছে। ওই ফারাকটা তোমাদের মানে অন্তরে উপলব্ধি করানোর জন্যই প্রকৃতপক্ষে বারবার একই ঘটনা পুনরাবৃত্তি করা হচ্ছে। এবার চলে আসো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। এই অধিবৃত্তের নাভি ধরেছিলাম s, শীর্ষবিন্দু a এবং এটা নাম ধরা হয়েছিল b। সেই নাভিগামী একটা জ্যা, বলছে এই নাভিগামী একপ্রস্থ জ্যা এর মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। আমরা নাভিগামী জ্যায়ের যে দুটো প্রান্ত বিন্দু, একটা p একটা q, আমরা ধরে নিচ্ছি এই p বিন্দুর স্থানাঙ্ক at স্কয়ার, 2at, এবং অপর যে বিন্দু তার স্থানাঙ্ক প্রথমটার মতো করে ধরে নেব at1 স্কয়ার, 2at1। এবার আমরা আগে এই কিউ বিন্দুর স্থানাঙ্কটা সম্পূর্ণরূপে বের করার চেষ্টা করব, যেটা 1 নম্বর অঙ্ক করেছিলাম। তার পরবর্তীকালে আমরা একটু আগের অঙ্কগুলো থেকে ডিফারেন্স দেখিয়ে নতুন অংশটা সংযোজন করে দিলেই অ্যান্সারটা পেয়ে যাবো আশা করি। তাহলে কি করছি লক্ষ্য করো,
আমরা লিখছি যে মনে করি নাভিগামী জ্যাটির বা নাভিগামী জ্যাগুলির, মানে নাভিগামী জ্যা তো অনেকগুলি পাওয়া যাবে, তাই নাভিগামী জ্যাগুলির প্রান্ত দুটির স্থানাঙ্ক কি কি ধরেছি, একটা হচ্ছে এটি স্কোয়ার কমা 2at এবং অপরটা ধরে নিয়েছি at1 স্কোয়ার কমা 2at1। কেউ যদি মনে করো, তোমরা এরকম ভাবনা যদি মনের মধ্যে রাখো যে স্যার আমরা তো প্রমাণই করেছি যে একটা প্রান্তের স্থানাঙ্ক at স্কোয়ার কমা 2at হলে অপর প্রান্তের স্থানাঙ্ক a/t স্কোয়ার কমা -2a/t হবে, এটা সরাসরি লিখে দেবো, তাহলে তুমি ফুল মার্কস পাবে না। কেন, ওটা তোমাকে করে দেখাতে হবে। তার জন্যই এই অভ্যাসটা যাতে এখন থেকেই গড়ে উঠে, সেই জন্য আমি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমার পক্ষে বোরিং হলেও কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি যে সরাসরি তোমরা লিখে দেবে না, ওটা প্রামাণ্য বিষয়, প্রমাণ করে দেখাতে হবে, তারপরেই কিন্তু নতুন অংশ আমরা ইনক্লুড করতে পারবো। তাই তোমাদের কষ্ট হলেও পরীক্ষার সময় কিন্তু সরাসরি লিখে দেবে না, তোমরা প্রমাণ করে দেখাবে। তাহলে প্রান্ত দুটি স্থানাঙ্ক ধরে নিয়েছি, তারপর ওই যে জ্যাটা, সেই জ্যাটার আগে সমীকরণ বের করবো। দেখছি অতএব জ্যাটির সমীকরণ কি ফর্মুলা ছিল, y মাইনাস y1 মানে 2at বাই x মাইনাস x1 মানে at স্কোয়ার ইজ ইকুয়াল টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এটা কোন বিন্দু দিয়ে পাস করাবো, নাভি দিয়ে, তাহলে ওটাই লিখছি ইহা নাভিগামী অর্থাৎ a,0 বিন্দুগামী। x এর জায়গায় a বসাচ্ছি, সরি x এর জায়গায় a আর y এর জায়গায় 0, তাহলে y এর জায়গায় এটা 0, y এর জায়গায় 0 যদি বসাই তাহলে -2at, x এর জায়গায় a বসাচ্ছি a মাইনাস at স্কোয়ার ইজ ইকুয়াল টু উপর থেকে 2a কমান, নিচ থেকে a কমান, তাহলে পড়ে থাকবে t স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার। a যদি ক্যান্সেল হয়ে যায়, এখানে 2, এখানকার 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে উপরে পড়ে আছে t মাইনাস t1, নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা t প্লাস t1 ইন্টু t মাইনাস t1। তাহলে এটা কেটে গেল, যেটা পড়ে থাকলো সেটা আবার লিখছি, লক্ষ্য করো উপরে মাইনাস at, নিচে a কমা নিয়ে এলে 1 মাইনাস t স্কোয়ার, উপরে পড়ে আছে 1, নিচে t প্লাস t1, a কেটে গেল, কোণাকোণি গুণ করছি, লক্ষ্য করো -t ইন্টু t মাইনাস t স্কোয়ার মাইনাস t1 ইজ ইকুয়াল টু, এটা যদি গুণ করি 1 মাইনাস t স্কোয়ার, মাইনাস t স্কোয়ার কেটে গেল, তার মানে t1, এই মাইনাসটা দিকে চলে গেলে -1, t1 ইজ ইকুয়াল টু বলতে পারো -1/t। এই t1 এর মানটা আমরা যদি দ্বিতীয় বিন্দুতে বসিয়ে দিই, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক আগের মতো পেয়ে যাব। দেখছি অতএব কিউ বিন্দুর স্থানাঙ্ক কি হবে, a ইন্টু t1 স্কোয়ার -1/t তার স্কোয়ার, 2a ইন্টু t1 মানে -1/t। তাহলে পড়ে থাকলো মাইনাসের স্কোয়ার মানে প্লাস, 1 এর স্কোয়ার মানে 1, 1 কে যদি a দিয়ে গুণ করি a হয়ে যাবে, নিচে t এর স্কোয়ার কমা, এটা মাইনাস রেখে দিলাম, 2a ইন্টু 1 মানে 2a, নিচে হলো t। ব্যাস, আমরা এই অপর প্রান্তের স্থানাঙ্কটা পেয়ে গেছি a/t স্কোয়ার কমা -2a/t। অর্থাৎ নাভিগামী যে কোনো জ্যা, অ্যাকচুয়ালি নাভিগামী জ্যা তো অজস্র আমরা আঁকতে পারবো। সমস্ত জ্যাগুলোর ক্ষেত্রে একটা প্রান্তের স্থানাঙ্ক যদি at স্কোয়ার কমা 2at হয়, তাহলে অবশ্যই তার অপর প্রান্তের স্থানাঙ্ক a/t স্কোয়ার কমা -2a/t হবে। এটা আবার আমরা নতুন করে প্রমাণ করলাম। এখন ওরা কি বলেছে লক্ষ্য করো, ওই নাভিগামী একপ্রস্থ জ্যা, এই যে একপ্রস্থ জ্যা, এই কথাটা হচ্ছে মানে সেটের একটা পরিভাষা। একপ্রস্থ বলতে এখানে এক গুচ্ছ জ্যাকে বুঝবো, এক বান্ডেল জ্যাকে বুঝবো, কিংবা সেই সকল জ্যাগুলোকে বুঝবো যে জ্যাগুলো নাভি দিয়ে পাস করেছে। তাহলে এই নাভি দিয়ে পাস করেছে এরকম একটা দুটো জ্যা নয়, কোটি কোটি জ্যা আমরা আঁকতে পারি। যে সমস্ত সরলরেখাগুলো বা জ্যাগুলো নাভি দিয়ে পাস করেছে, সেই সরলরেখাগুলোর যে গুচ্ছ, সেই সরলরেখাগুলোকে একসঙ্গে বলছে একপ্রস্থ জ্যা। যেমন আমরা বহু জায়গাতে মানে কতকগুলি বস্তুর একসঙ্গে থাকাকে
বিভিন্ন রকম ফ্রেজ দিয়ে চিহ্নিত করে থাকি। যেমন আমাদের কারো বাড়িতে যদি পায়রা থাকে, লক্ষ্য করো, পায়রাকে যখন খাবার ছড়িয়ে দেওয়া হয় খাওয়ানোর জন্য, তখন চতুর্দিক থেকে পায়রাগুলো ঝাঁকে ঝাঁকে এসে উড়তে 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 এসে খাবারের কাছে এসে জমা হয়। তখন সেখানে অনেকগুলি যেহেতু পায়রা আছে, তাই সেটাকে বোঝানোর জন্য আমরা এক ঝাঁক পায়রা কথাটা উচ্চারণ করে থাকি। এই যে এক ঝাঁক পায়রা, এর মধ্যে দিয়ে কিন্তু একটা পায়রাকে নয়, কতগুলি পায়রাকে সম্মিলিতভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ওইটা হচ্ছে সেটার একটা পরিভাষা, এক ঝাঁক। আবার লক্ষ্য করো, অনেক মানুষ রয়েছে আমাদের মধ্যে যারা পশু পালন করতে অভ্যস্ত। তারা যখন পশুগুলোকে নিয়ে জমিতে চড়াতে যায়, জমিতে খাওয়ানোর জন্য যায়, তখন দেখা গেল একসঙ্গে অনেকগুলো পশু আছে, তখন সেটাকে বলা হয় এক পাল পশু আছে। এক পাল ছাগল হতে পারে, এক পাল ভেড়া হতে পারে, এক পাল গরু হতে পারে, এক পাল হাতি হতে পারে। তার মানে এই যে এক পাল, এটাও কিন্তু সেটার একটা পরিভাষা, যেখানে একটা পশু উপস্থিতি নয়, অনেকগুলি পশুর একসঙ্গে উপস্থিতিকে বোঝানো হয়েছে। ঠিক অনুরূপ ভাবে সেটার আরো একটা পরিভাষা এখানে দেখতে পেলাম, সেটা হলো এক প্রস্থ জ্যা। এখানে এক প্রস্থ জ্যা বলতে কখনো একটা জ্যাকে বুঝবো না, আমরা সেই সমস্ত জ্যাগুলোকে বুঝবো যে জ্যাগুলো নাভি দিয়ে পাস করেছে। আশা করি বুঝতে পেরেছো যে এখানে এক প্রস্থ জ্যা বলতে কি বোঝানো হয়েছে। তাহলে ওই সমস্ত জ্যাগুলোর মধ্যবিন্দু সঞ্চার পথের সমীকরণ বের করো। তাহলে লক্ষ্য করো, যে জ্যাগুলোর কথা আমি তোমাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করলাম, সেই জ্যাগুলোর প্রত্যেকটারই প্রান্ত দুটির স্থানাঙ্ক কিন্তু এখন আমাদের জানা হয়ে গেছে। তাহলে তাদের মধ্যবিন্দু সঞ্চার পথের সমীকরণ বের করতে গেলে আগে মধ্যবিন্দুর স্থানাঙ্কটা ক্যালকুলেশন করে বের করাটা দরকার। তাহলে এবার আমরা লিখছি যে জ্যাটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক। চলো তাহলে দেখাচ্ছি। অতএব জ্যাটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক, দুটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করা ফর্মুলা বলেছিলাম, বিন্দু দুটোর ভুজগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, আবার কোটিগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে প্রথম বিন্দুর ভুজ ছিল এটি স্কোয়ার, দ্বিতীয় বিন্দুর ভুজ ছিল a বাই টি স্কোয়ার বাই 2, প্রথম বিন্দুর কোটি ছিল 2at, দ্বিতীয় বিন্দুর কোটি ছিল -2a বাই টি বাই 2। আবার লক্ষ্য করো, তোমাদেরকে দেখাচ্ছি, প্রথম বিন্দুর ভুজ এটি স্কোয়ার, দ্বিতীয় বিন্দুর ভুজ a বাই টি স্কোয়ার। তাহলে এটার সাথে এটা যোগ করলাম, এটি স্কোয়ার প্লাস a বাই টি স্কোয়ার, এটি স্কোয়ার প্লাস a বাই টি স্কোয়ার বাই 2। আবার বিন্দু দুটোর কোটি দুটোকে যোগ করছি, কোটি 2at, এখানে কোটি -2a বাই টি, তাহলে তাই করেছি। লক্ষ্য করো, 2at -2a বাই টি বাই 2। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে লক্ষ্য করো, উপর থেকে a কমা নিয়ে নেব, তাহলে টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার, নিচে 2 আছে রেখে দিলাম। আবার উপর থেকে 2a যদি কমা নিয়ে নিই, পড়ে থাকবে টি -1 বাই টি বাই 2। এখানে এই 2 কাটবে, কেটে দিলাম। তাহলে এই যে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্কটা পেলাম, সেই মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করতে বলেছে। আমরা সঞ্চার পথের সমীকরণ বের করার 3টে স্টেপ বলেছিলাম। যারা আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে করছো তারা বুঝতে পারবে অবশ্যই। যার সঞ্চার পথের সমীকরণ বের করতে বলে সেই গতিশীল বিন্দুর স্থানাঙ্ক আমাকে ধরে নিতে হয় h, k। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি জ্যাটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক h, k। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক ধরলাম আমি এটা, আর মধ্যবিন্দুর স্থানাঙ্ক ক্যালকুলেশন করে বের করলাম এটা। তাহলে নিশ্চয়ই এই দুটো বিন্দু সেম হবে। সেম হওয়ার অর্থ হলো ভুজটা ভুজের সাথে সমান হবে, h = a × t স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার বাই 2, এবং k সমান ওখানে পড়ে আছে a × t -1 বাই টি। কি করবে এবার লক্ষ্য করো, k বাই a = t -1 বাই টি রেখে দিলাম। এদিকে যদি ক্যালকুলেশন করি, কোনাকুনি গুণ করলে 2h সমান a × কি পড়ে আছে, টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এটা আমরা বীজগণিতে বহুবার শিখেছি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সেই ফর্মুলাটা এখানে ব্যবহার করব। এটাকে আমি লিখতে পারি a - b তার স্কোয়ার প্লাস 2ab। লক্ষ্য করো, এই ফর্মুলাটা আমরা শিখেছি না শিখিনি? অবশ্যই শিখেছি। তাহলে সেই ফর্মুলাটা ব্যবহার করব। a স্কোয়ার মানে বুঝতে পারছো টি স্কোয়ার, মানে a এর মান t, b এর মান 1 বাই টি। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওই ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে এটা হবে t -1 বাই টি তার স্কোয়ার প্লাস 2 × a মানে t × b মানে 1 বাই টি। এই ফর্মুলাটার দিকে আমাকে তাকাতে হবে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা কোন ফর্মুলা ব্যবহার করলাম না, তো মাইনাস দিয়ে।
কেন মাইনাস দিয়ে ফর্মুলাটা ব্যবহার করলাম? তার কারণটা হচ্ছে এখানে মাইনাসের ভ্যালুটা আমাদের প্রোভাইড করা আছে, এই ভ্যালুটা আমরা এখানে ইউটিলাইজ করতে পারবো, তার জন্যই এই ফর্মুলাটাকে আমরা চয়েস করেছি। তারপর কি হচ্ছে লক্ষ্য করো, এখানে টি কেটে গেল, তাহলে কি পড়ে থাকবে 2h, এই এটাকে নিচে নিয়ে এলাম, সমান এখানে t - 1/t এর ভ্যালু জানা আছে k/a তার স্কোয়ার প্লাস এখানে 2 পড়ে আছে। এবার আমরা সিম্পল ক্যালকুলেশন যদি করি তাহলে কি পড়ে থাকবে লক্ষ্য করো, 2h/a ইজ ইকুয়াল টু এখানে k²/a² প্লাস 2, আমরা যদি a স্কোয়ার লসাগু করে দিই তাহলে কি পড়ে থাকবে k² প্লাস 2 × a²। এবার ফাইনালি কি থাকলো লক্ষ্য করো, 2h/a ইজ ইকুয়াল টু k² প্লাস 2a²/a²। এখন এখানে একটা a কেটে যাবে, তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে এখানে পড়ে থাকবে দেখো k² প্লাস 2a², এখানে কিছু নেই মানে 1 আছে, k² প্লাস 2a² ইজ ইকুয়াল টু এখানে a আর এখানে 2h, তার মানে পড়ে থাকলো 2ah। আমরা সঞ্চার পথের সমীকরণ বের করার সময় যে 3টে স্টেপের কথা বলেছিলাম তার মধ্যে প্রথম স্টেপটা ছিল গতিশীল বিন্দুর স্থানাঙ্কটাকে h, k ধরে নেওয়া। দ্বিতীয় স্টেপটা ছিল ওই গতিশীল বিন্দুটা যে শর্তটাকে মেনে চলে সেটাকে কাজে লাগিয়ে h এবং k এর মাধ্যমে একটা সমীকরণ বানানো, সেটাও পেয়ে গেছি। সব শেষে সঞ্চার পথের সমীকরণ বের করার জন্য আমরা বলেছিলাম h এর জায়গায় x এবং k এর জায়গায় যদি y বসিয়ে দিই তাহলেই আমরা নিম্ন সঞ্চার পথের সমীকরণটা পেয়ে যাব। লিখছি অতএব নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ, নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ কি হবে লক্ষ্য করো, k² মানে y², এটাকে যদি এইদিকে নিয়ে চলে আসি -2ax হয়ে গেল প্লাস 2a² ইজ ইকুয়াল টু 0। কি করেছি লক্ষ্য করো, k এর জায়গায় y বসিয়েছি তাহলে y² হলো, এই টার্মটা এদিকে চলে এলে -2ah হয়ে যাবে, তাহলে -2ah এর জায়গায় x বসিয়েছি প্লাস 2a² রেখে দিয়েছি ইজ ইকুয়াল টু 0। তাহলে কি করে কোন একটা নাভিগামী জায়ের মধ্যবিন্দু সঞ্চার পথের সমীকরণ বের করতে হয় সেই জিনিসটা তোমাদের সামনে একটা একটা করে স্টেপ বাই স্টেপ মেনটেন করে দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা একই রকম অন্য প্রবলেমসে চলে যাব। দেখো y² = 4x অধিবৃত্তের p q হচ্ছে দ্বিগুণ কোটি। এই দ্বিগুণ কোটির ডেফিনেশন এর আগের দিন আমরা বলে গেছিলাম, আবার তোমাদের মানে রিমাইন্ড করার স্বার্থে আমি তোমাদের সামনে ছবি এঁকে ব্যাপারটা ক্লিয়ার করব। লক্ষ্য করো এখানে একটা বিন্দু আছে নাভি S, এটা বিন্দুর নাম শীর্ষ A, আর এটা বিন্দুর নাম অক্ষ আর নিয়ামকের ছেদ বিন্দু, যেটাকে B দিয়ে চিহ্নিত করেছিলাম। ওরা বলছে y² = 4x অধিবৃত্তের কি PQ একটা দ্বিগুণ কোটি। আমরা বলেছিলাম যে অধিবৃত্তের এমন একটা জ্যাটা ঠিক তার অক্ষের উপর লম্বভাবে অবস্থান করে সেই জ্যাটার নাম হলো দ্বিগুণ কোটি। অর্থাৎ এটা অবশ্যই একটা অধিবৃত্তের জ্যা, কিন্তু এই জ্যাটা এমনই জ্যা যেটা তার অক্ষের উপরে লম্বালম্বী অবস্থায় রয়েছে, তাই এই জ্যাটার নাম হচ্ছে দ্বিগুণ কোটি। তা ওরা বলে দিয়েছে PQ একটা দ্বিগুণ কোটি। তারপর কি দেখাও যে PQ যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়। এখন তোমরাই বলো দেখি PQ জ্যাটা একটা সরলরেখা তো বটে, তাহলে এই সরলরেখাটাকে যদি সমান 3 ভাগে ভাগ করতে হয় তাহলে অ্যাকচুয়ালি মানে কবার ছেদ করতে হবে, মানে কটা জায়গাতে কাটতে হবে সরলরেখাটা। তার মানে PQ একটা লাঠি বলে মনে করছি, ওই লাঠিটাকে যদি সমান 3 ভাগে ভাগ করতে চাই তাহলে কটা মানে কবার আমাকে কাটতে হবে, কটা বিন্দুতে কাটতে হবে, সেটা হলো দুটো বিন্দুতে। একটা নাম আমি এটা মনে করছি M আর একটা নাম এখানে মনে করছি N, ঠিক দুবার কাটতে হবে। PQ লাঠিটাকে যদি দুবার কাটা হয় তাহলে কিন্তু PQ রেখাটা 3 ভাগে ভাগ হয়ে যাবে। এখন এমন ভাবে কেটেছি M এবং N বিন্দুতে যাতে করে প্রত্যেকটা ভাগ সমান সমান হয়, তার জন্য এখানে বলছে সমত্রিখণ্ডিত, সমান 3 ভাগে খণ্ডিত হয়ে গেছে বা ভেঙে গেছে বা টুকরো হয়ে গেছে। ওই বিন্দু দুটির মধ্যে বলছে PQ যেটা যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়, এখানে প্রকৃতপক্ষে PQ যেটা দুটো বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে, একটা বিন্দু নাম হচ্ছে M আর একটা বিন্দু নাম হচ্ছে N।
তাহলে দুটো বিন্দুর মধ্যে কোন বিন্দুটা বের করবো স্যার? তোমাদের মর্জি মতো যে কোনো একটা বিন্দুতে আমরা সঞ্চারপথের সমীকরণ বের করব। সাপোজ উপরের বিন্দুটা নিয়ে আমরা কনসিডার করছি, লক্ষ্য করো আমি বললাম যেহেতু পিএন, এমএন এবং এনকিউ পরস্পর সমান, তাহলে এই পি থেকে এম এর যে ডিস্টেন্স সেটা নিশ্চয়ই বলতে পারবো 1 ভাগ, আর এম থেকে কিউ এর যে ডিস্টেন্স সেটাকে আমরা বলতে পারবো 2 ভাগ। তাহলে এম বিন্দুতে যদি ধরে নিই পি কিউ রেখাটা সমত্রিখণ্ডিত হয়েছে, তাহলে আমরা এম বিন্দুর পি থেকে দূরত্ব বের করেছি যেটা হলো 1 ভাগ, এবং এম বিন্দু থেকে কিউ বিন্দু দূরত্ব বের করেছি 2 ভাগ। কেন? এই তো এখানে 1 ভাগ আছে, এখানে 1 ভাগ আছে, 2 ভাগ, আর এইটুকুর মধ্যে জাস্ট 1 ভাগই আছে। তার মানে এইটুকু শুধু তোমাদের সামনে দেখানো হলো এম বিন্দুটা পি কিউ রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছেন। তো 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। প্রথম কাজ হলো আমাদের এটা না। তারপরে এই যে পি বিন্দু, এই পি বিন্দুটা যেহেতু অধিবৃত্তের উপরে আছে, তাই আমরা ওই বিন্দুটার স্থানাঙ্ক প্যারামেট্রিক ফর্মে ধরে নেব। তাহলে ধরে নিচ্ছি a² 2at। লক্ষ্য করো, যেহেতু এই বিন্দুটার স্থানাঙ্কটা ধরে নিলাম, তাহলে এই মূল বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে at², আর এই দূরত্বটা হচ্ছে 2at। এখন যখন কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করব, যেহেতু কিউটা হচ্ছে দ্বিগুণ কোটি, তার জন্য এটা সম্ভব, নাভিগামী যা হলে সম্ভব হয়নি। দ্বিগুণ কোটি হওয়ার জন্য যখন কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করব, তার নিয়ম হলো প্রথমে এখান থেকে এ ডিস্টেন্সটা কতটা সেটা বের করব, যেটা আমরা অলরেডি বলে এসেছি at², কমা উপরে যতটা অধিবৃত্তের অংশ থাকে নিচেও ঠিক ততটা অংশ থাকে। অর্থাৎ উপরেরটা যেহেতু 2at, তার নিচের দৈর্ঘ্যটাও হলো 2at। উপরে গেছে তাই সেটাকে প্লাস দিয়ে চিহ্নিত করেছি, নিচেরটাকে আমরা মাইনাস দিয়ে চিহ্নিত করব। তার মানে এটার নাম বলবো -2at। কথাটা বোঝা গেল কিনা ভালো করে বুঝে নাও। প্রথমে আগে সমত্রিখণ্ডিত হওয়ার গল্প বললাম, যে পিকিউ লাঠিটাকে যদি 3 ভাগ করতে হয়, তাহলে আমাকে কটা টুকরো মানে কবার কাটতে হবে? 2 বার কাটতে হবে। কোন কোন বিন্দুতে কাটতে হবে যাতে করে 3টি সমান সমান অংশ পাওয়া যায়? সেই বিন্দু দুটো দেখেছি, এম বিন্দু এবং এন বিন্দু। তাহলে এম বিন্দুটা পি থেকে কয় একক দূরত্বে আছে? 1 একক। আর এম বিন্দুটা কিউ থেকে কয় একক দূরত্বে? 2টো অংশ আছে। এখানে লক্ষ্য করো, এটা একটা, এটা একটা, তাই এখানে বলেছি 2 একক। অর্থাৎ এম বিন্দুতে পি কিউ রেখাংশটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তারপরে চলে এলাম পি কিউ যেহেতু দ্বিগুণ কোটি, তাদের স্থানাঙ্ক কি করে বের করতে হয়? প্রথমে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করেছি কিভাবে? যেহেতু পিটা অধিবৃত্তের উপর অবস্থিত, তাই তার স্থানাঙ্ক প্যারামেট্রিক ফর্মে চয়েস করেছি, দ্যাট ইজ at², 2at। এবার গ্রাফের পরিভাষা অনুযায়ী আমি সেই বিন্দুটাকে কি করে প্লট করি সেই জিনিসটা দেখাতে গিয়ে আমরা এই দূরত্বটার কথা বলেছি, এটা হলো at², আর এই দূরত্বটার কথা হলো 2at। এবার কিউ যেহেতু দ্বিগুণ কোটি, অর্থাৎ অক্ষের উপর ঠিক লম্বালম্বী অবস্থায় দাঁড়িয়ে আছে কে? পি কিউ দ্বিগুণ কোটিটা, তাই দ্বিগুণ কোটির অপর যে প্রান্ত কিউ, তার স্থানাঙ্ক বের করলাম কিভাবে? এখান থেকে এটা আমরা বলে দিয়েছি at², তাই at²। উপরে যতটা বললাম আছে, নিচেও অধিবৃত্তের ঠিক ততটাই অংশ আছে। অর্থাৎ উপরের দৈর্ঘ্যটা যদি 2at হয়, নিচের দৈর্ঘ্যটাও 2at হবে, কিন্তু নিচে এসছে তাই একটা মাইনাস সাইন ইনক্লুড করতে হয়েছে। তাহলে পি বিন্দু কি বিন্দুর স্থানাঙ্ক জানা হয়ে গেছে। এখন কি করতে বলেছে লক্ষ্য করো, সেই বিন্দুতে মানে আমার আলোচ্য বিন্দুটা হচ্ছে এম বিন্দু, সেই বিন্দুর সঞ্চারপথের সমীকরণ প্রমাণ করতে বলেছে এটা। তাহলে লক্ষ্য করো, আমরা এই বিন্দুটা জানি, অর্থাৎ x1 y1 বিন্দুটা জানি, x2 y2 বিন্দুটা জানি, আর এখানে অনুপাতটা এটাকে m ধরে নিলাম, এইটাকে আমরা n ধরে নিলাম। তাহলে ওই বিন্দুর অন্তর্বিভক্ত করা ফর্মুলা আমরা শিখেছিলাম mx2 প্লাস nx1 বাই m প্লাস n, আর একই রকম y দিয়ে শিখেছিলাম my2 প্লাস ny1 বাই m প্লাস n। এই যে অন্তর্বিভক্ত করার ফর্মুলা, সেই ফর্মুলা দিয়ে আমরা ক্যাপিটাল এম যে বিন্দু তার স্থানাঙ্ক বের করতে পারবো, এবং স্মল এম এর মান কত, স্মল এন এর মান কত, কিংবা x1 y1 x2 y2 এর মান কত, সেটা তোমরা ছবিতে দেখতেও পাচ্ছ। জাস্ট আমরা দেখে দেখে ফর্মুলাটা যদি আমাদের মুখস্থ থাকে, তাহলে ফর্মুলাতে যদি বসিয়ে দিই, তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে লিখছি, ধরি পিকিউ দ্বিগুণ কোটির প্রান্ত দুটির স্থানাঙ্ক, এটা প্রশ্নে বলা ছিল না তাই ধরে নিতে হয়েছে। কি ধরেছি?
এটি স্কোয়ার কমা 2at এবং এটি স্কোয়ার কমা -2at। প্রান্ত দুটি স্থানাঙ্ক আমরা ধরে নিলাম। এবার বলছি যে চিত্রে এম বিন্দুতে পিকিউ রেখাংশ বা দ্বিগুণ কোটিও বলতে পারো, পিকিউ দ্বিগুণ কোটি একই কথা। চিত্রে এম বিন্দুতে পিকিউ রেখাংশটা বা দ্বিগুণ কোটিটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখছি 1:2 এই অনুপাতে, কিন্তু বাইরে আমরা লিখব যে এম বিন্দুতে পিকিউ রেখাংশ সমত্রিখণ্ডিত হয়েছে। লক্ষ্য করো, ছবি থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি এম বিন্দুতে পিকিউ রেখাংশ বা দ্বিগুণ কোটিটা সমত্রিখণ্ডিত হয়েছে। সমত্রিখণ্ডিত মানে কি 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, তাই সেটা আমি ব্র্যাকেটের মধ্যে লিখে রেখেছি। এখন লিখছি অতএব এম বিন্দুর স্থানাঙ্ক, ওই যে ফর্মুলা লক্ষ্য করো, আর ওই ফর্মুলাতে যে যে মানগুলো আছে সব মানগুলো বলা আছে। কি করব, এম এর মান হচ্ছে ওই যে লেখা আছে দেখো 1 ইন্টু x2, x2 এর মান এটি স্কোয়ার প্লাস এন এর মান হলো 2 ইন্টু x1, x1 এর মান দেওয়া আছে এটি স্কোয়ার বাই এম প্লাস এন, কমা দিয়ে আবার এম মানে 1 ইন্টু y2, y2 এর মান হচ্ছে -2at প্লাস এন এর মান হচ্ছে 2 ইন্টু y1, y1 এর মান হচ্ছে 2at বাই 1 প্লাস 2। দেখো এই যে ফর্মুলাটা আমি লিখেছি সেই ফর্মুলা সম্পূর্ণরূপে প্রয়োগ করেছি, জাস্ট দেখে দেখে এই সমস্ত মানগুলো আমরা বসিয়েছি। এক্ষেত্রে বলেছিলাম যে যখন অন্তর্বিভক্ত করা ফর্মুলা কিংবা বহির্বিভক্ত বের করা ফর্মুলা প্রয়োগ করব তখন দেখব এই যে এক অনুপাতটা, এই দুটো প্রান্ত বিন্দু, একটা প্রান্ত বিন্দুর নাম হচ্ছে পি, একটা প্রান্ত বিন্দুর নাম হচ্ছে এম। আবার বলছি এম যে অনুপাতটা তার দুটো এক্সট্রিমিটিজ রয়েছে, দুটো প্রান্ত বিন্দু রয়েছে, একটা প্রান্ত বিন্দুর পি আর একটা প্রান্ত বিন্দুর নাম হচ্ছে এম। তাহলে এই দুটো বিন্দু ছাড়াও আমাদের চিত্রে আরো একটা বিন্দুর স্থানাঙ্ক জানা আছে। কোন বিন্দু? কিউ বিন্দু। তাহলে এই অনুপাতটা এই দুটো বিন্দুকে টাচ করে থাকলেও এই বিন্দুকে টাচ করে নেই, অর্থাৎ সেখান থেকে দূরে আছে। আবার একই রকম ভাবে এই যে এন যার মান বলেছি 2, এরও দুটো প্রান্ত বিন্দু, একটা এম একটা কিউ। তাহলে এই অনুপাতটা কাকে টাচ করে নেই? পি বিন্দুটাকে টাচ করে নেই, অর্থাৎ পি বিন্দু থেকে দূরে আছে। তাই যখনই অন্তর্বিভক্ত কিংবা বহির্বিভক্ত বের করার ফর্মুলা প্রয়োগ করব সবসময় দূরের বস্তুর সাথে সম্পর্ক তৈরি হবে, এটাই হচ্ছে নিয়ম। তাই যখন এম অনুপাতটার সাথে সম্পর্ক তৈরি করছি তখন পি এর সম্পর্ক করে নি, এম এর সম্পর্ক করে নি। কার সাথে করেছি? কিউ বিন্দুর সাথে। লক্ষ্য করে যে x2 এম এর সাথে x2 লিখেছি, আবার এখানে এম এর সাথে y2 লিখেছি, অর্থাৎ যেখানে এম থাকবে সেখানে কিন্তু দূরের বিন্দু অর্থাৎ x2 y2 বিন্দু সম্পর্ক তৈরি হয়েছে। আবার যখন এন নিয়েছি, এই এন অনুপাতটা এম বিন্দুকে টাচ করে আছে, কিউ বিন্দুকে টাচ করে আছে। কাকে টাচ করে নেই? পি বিন্দুকে টাচ করে নেই। তাই এন এর সাথে সম্পর্ক হবে প্রথম বিন্দুটার, পি বিন্দুটার। তাই যেখানে এন আছে লক্ষ্য করো প্রথম বিন্দুর ক্ষেত্রে x1, আবার এন এর ক্ষেত্রে প্রথম বিন্দুর y1। তাই আমাদেরকে এইরকম ভাবে ভাবতে হবে যে কোনটাকে x1 y1 কোনটাকে x2 y2 নেব, সেটা আমরা আগে ভাগে যদি সঠিকভাবে ডিটারমিন করতে পেরে যাই তাহলে অঙ্কটা আমাদের ভুল হবে না। এবার এটাকে ক্যালকুলেশন করব। লক্ষ্য করো এটি স্কোয়ার প্লাস 2at স্কোয়ার নিচে 3, এখানে -2at প্লাস 2 দুগুণা 4at বাই 3। তাহলে পড়ে থাকলো কি দেখো, একটা এটি স্কোয়ার, এখানে দুটো এটি স্কোয়ার, মানে 3at স্কোয়ার বাই 3। চারটা এটি থেকে দুটো এটি বাদ দিলে 2at বাই 3। তাহলে এখানে 3 3 কেটে যাবে নিশ্চয়। তাহলে ওই এম বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা খুঁজে বের করতে পেরেছি। এবার ওই বলছে ওই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করো। তাহলে একটু আগে সঞ্চার পথের সমীকরণ বের করার যে টেকনিক গুলো বললাম সেগুলো প্রয়োগ করে দেবো। দেখছি ধরি এম বিন্দুর স্থানাঙ্ক h, k, একটু আগেই করলাম। তাহলে আমি এম বিন্দুর স্থানাঙ্ক ধরলাম এটা, আর এম বিন্দুর স্থানাঙ্ক পেলাম এটা, তাহলে এই দুটো সমান হয়ে যাবে। তাহলে h সমান কি আছে লক্ষ্য করো at স্কোয়ার, k সমান
কত আছে এখানে 2at/3। তাহলে এখান থেকে আমরা যদি কোণাকুণি গুণ করি 3k সমান হলো 2at, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো t সমান এই 2a এদিকে যদি নিয়ে চলে আসি 3k/2a, এই t এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো। অতএব h এটা এদিকে নিয়ে চলে এলাম বাই a সমান t স্কোয়ার। t স্কোয়ার মান কত হবে 9k² / 4a²। জাস্ট এটার স্কোয়ার করে দিয়েছি আমরা। তাহলে একটা a কেটে যদি যাই তাহলে কি পড়ে থাকছে লক্ষ্য করো, কোণাকুণি গুণ করছে এখানে কিছু না, মানে 1 × 9k² মানে 9k² = এখানে 4a × h, তার মানে 4ah। এই যে লক্ষ্য করো আমরা h এবং k এর মাধ্যমে একটা সমীকরণ পেয়ে গেছি। এবার সবশেষে সঞ্চার পথের সমীকরণ বের করতে গেলে h এর জায়গায় x, k এর জায়গায় y বসিয়ে দেব। দেখছি অতএব নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ কি হচ্ছে দেখো, 9y² = 4a, h এর জায়গায় x। দেখো আমাদের যে প্রমাণটা করতে দিয়েছিল সেই প্রমাণটা অটোমেটিক চলে এসেছে। এবং এখন যে পদ্ধতিতে সঞ্চার পথের সমীকরণ বের করলাম, একটু আগে কিন্তু সেম রীতিটাই অবলম্বন করে সঞ্চার পথের সমীকরণ বের করেছি। তাই যদি একটা অঙ্ক বুঝতে পারো, ধারাবাহিকভাবে পরের অঙ্কগুলো তোমরা বুঝতেই পারবে, এটাই আশা রাখি আমি। তাহলে সেই যে প্রশ্নটা বলা ছিল সেই প্রশ্নটা আমি আগে বিস্তারিত ব্যাখ্যা করেছি ছবিতে। বিস্তারিত ব্যাখ্যা করতে গিয়ে যে পয়েন্টটা তোমাদেরকে নোট করে রাখতে বলেছি বা বারবার তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, সেটা হলো যে এম এবং এন চয়েস করে নেওয়ার পরে কার সাথে, অর্থাৎ কোন অনুপাতটার সাথে কোন বিন্দুটা সম্পর্ক তৈরি হবে সেটা আমাদের ধারণা রাখতে হবে। আমরা যখন এম কথাটা বললাম, এই অনুপাতটার সাথে সম্পর্ক তৈরি হবে সবসময় দূরের বিন্দু, দ্যাট ইজ কিউ বিন্দু। এন এই অনুপাতটার সাথে কার সম্পর্ক তৈরি হবে, দূরের বিন্দু পি বিন্দু। ব্যাস এইটুকু ধারণা যদি থাকে, তারপরে এই ফর্মুলাটা যদি মনে থাকে, তাহলে অবশ্যই আমরা তার স্থানাঙ্ক বের করতে পারবো। এবং তারপরে যে সঞ্চার পথের সমীকরণ বের করা গতানুগতিক প্রসেস, সেটা তো আমরা এর আগে বহু অঙ্কে প্রয়োগ করেছি, সেটাই আবারও প্রয়োগ করলাম। এবারে চলে এসো আমরা নেক্সট যে অঙ্ক, সেই অঙ্কটা নিয়ে হাজির হচ্ছি। কি বলা আছে, y² = 4x অধিবৃত্তের উপর কিউ যে কোনো একটি বিন্দু, সেম অধিবৃত্ত, এখানে নাভি এস, শীর্ষবিন্দু এ এবং এটার নাম দিলাম বি। y² = 4x অধিবৃত্তের উপর কিউ যে কোনো একটা বিন্দু বলে দিয়েছে। কিউ বিন্দুর কোটি কিউএন, মানে কিউ থেকে আমরা তার অক্ষের উপর একটা লম্ব টানলাম, ওই লম্বের পাদবিন্দুটাকে এন বলে মনে করলাম। এইটুকুই যদি আমরা পড়ি তাহলে এখনো পর্যন্ত কি কি মেসেজ আমরা পেলাম প্রশ্নটা থেকে লক্ষ্য করো। কিউ হচ্ছে অধিবৃত্তের উপরিস্থিত কোনো একটা বিন্দু, তাহলে তার স্থানাঙ্ক আমরা প্যারামেট্রিক ফর্মে ধরে নিতে পারবো at², 2at। আশা করি তো সমস্যা নেই আমাদের। এরপর গ্রাফ এর পরিভাষায় এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। কি, মূল বিন্দু থেকে এই যে এই দূরত্বটা হচ্ছে at² আর এই দূরত্বটা হচ্ছে 2at। এখন এন বিন্দুটা যেহেতু তার অক্ষের উপর অবস্থান করছে, এখানে অক্ষ বলতে এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের উপর ওয়াই স্থানাঙ্কের মান 0 হয়, তাহলে এন বিন্দুর স্থানাঙ্কটা হবে এইখান থেকে এটা কত দূর না, তো at²। যেহেতু এক্স অক্ষের উপরে আছে তাই তার ওয়াই স্থানাঙ্কের মান 0। তাহলে কিউ বিন্দুর যেটা কোটি ছিল এন, সেই এন বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি at², 0। তারপরে কি বলছি লক্ষ্য করো, কিউএন এর মধ্যবিন্দু পি, এই যে কিউএন তার মধ্যবিন্দুটা ওরা বলে দিয়েছে পি। দেখাও যে পি বিন্দু সঞ্চার পথে একটি অধিবৃত্ত, আগে এতদূর পর্যন্ত প্রমাণ করব। অর্থাৎ ওই যে পি বিন্দু যেটা কিনা কিউএন এর মধ্যবিন্দু, তার সঞ্চার পথের সমীকরণ বের করব। তাহলে আগে মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করি। তাহলে আগে লিখছি, লক্ষ্য করো, ধরি কিউ বিন্দুর স্থানাঙ্ক কি ধরেছি, at² 2at। যেহেতু কিউ বিন্দুর কোটি কিউএন, কিউ বিন্দুর কোটি এন, অতএব এন বিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা কিউ বিন্দুর কোটি কিউএন, অতএব এন বিন্দুটার স্থানাঙ্ক বলতে পারবো at², 0। তাহলে কিউ বিন্দু ধরে নেওয়ার পর তার যে কোটি
কিউ এন, সেই ধারণা থেকে আমরা এন বিন্দুর স্থানাঙ্কটা করে নিতে পারলাম এটি স্কোয়ার কমা 0। এখন এই দুটো মধ্যবিন্দু বের করব, লিখছি অতএব কিউ এন এর মধ্যবিন্দুর নাম ওরা বলে দিয়েছে পি। কিউ এন এর মধ্যবিন্দু পি এর স্থানাঙ্ক, দুটো বিন্দুর মধ্যবিন্দু বের করার ফর্মুলা একটু আগেই প্রয়োগ করলাম, আবার বলছি এই বিন্দুর ভুজ দুটোকে যোগ করব, এটি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার বাই 2 কমা কোটি দুটোকে যোগ করব 280 প্লাস 0 বাই 2। তাহলে কি পড়ে থাকলো লক্ষ্য করো, 280 স্কোয়ার বাই 2, এখানে পড়ে থাকলো 280 বাই 2, দু জায়গা থেকে 2টি কেটে যাবে, 2 কেটে গেল। অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এবারে সেই বিন্দুর আমরা সঞ্চার পথের সমীকরণ বের করতে গেলে এর আগের দুটো অঙ্কতে যে ফর্মালিটিস মেনটেন করেছি সেইগুলোই আমরা প্রয়োগ করে দেব। তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক এইচ কমা কে। তাহলে নিশ্চয়ই এই দুটো বিন্দু সেম হবে, কারণ ওটাও পি বিন্দুর স্থানাঙ্ক, এটাও পি বিন্দুর স্থানাঙ্ক। অর্থাৎ এইচ সমান এ টি স্কোয়ার এবং কে সমান হচ্ছে এখানে এ টি। এখান থেকে এটা যদি এদিকে নিয়ে চলে আসি, কে বাই এ সমান হলো টি। এই টি এর মানটা এখানে বসিয়ে দেবো। তার আগে লক্ষ্য করো এইচ বাই এ, এটা এদিকে নিয়ে চলে এলাম, তাহলে পড়ে থাকলো টি স্কোয়ার। টি স্কোয়ার মানে এখান থেকে হবে কে স্কোয়ার বাই এ স্কোয়ার। একটা একটা যদি কেটে দিই তাহলে কোনাকুনি গুণ করছি, কে স্কোয়ার সমান এ এইচ, এই যে কে স্কোয়ার সমান এ ইন্টু এইচ পড়ে থাকলো। এই যে এইচ কে যে রিলেশন পেলাম সেটার সঞ্চার পথের সমীকরণ বের করার সময় এইচ এর জায়গায় এক্স বসাবো, কে এর জায়গায় ওয়াই বসাবো। দেখছি অতএব নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ কি বললাম, কে এর জায়গায় ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ এক্স, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ এক্স। অর্থাৎ ওই যে বলেছিল পি বিন্দু সঞ্চার পথ একটি অধিবৃত্ত প্রমাণ করো, লক্ষ্য করো এটা তো নিশ্চয়ই একটা অধিবৃত্তকে সূচিত করে, তাই লিখবো ইহা একটি অধিবৃত্ত, ইহা একটি অধিবৃত্তকে সূচিত করে, ইহা একটি অধিবৃত্তকে সূচিত করে। ব্যাস, প্রথম প্রশ্নের উত্তরটা হয়ে গেছে। তারপরে কি বলেছে, যার নাভিলম্বের দৈর্ঘ্য, মানে এই যে অধিবৃত্ত পেলাম এর নাভিলম্বের দৈর্ঘ্য প্রদত্ত অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্যের 1/4। প্রদত্ত অধিবৃত্তটা কি ছিল, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x। আমরা প্রমাণ করে তোমাদের দেখিয়েছিলাম যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য কত, 4a। অর্থাৎ এক্স এর সাথে যেটা গুণ থাকে সেটাই হচ্ছে তার নাভিলম্বের দৈর্ঘ্য। তাহলে তোমরাই বলো দেখি, এই অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য বের করার সময় এক্স এর সহগটা লক্ষ্য করি 4a। তাহলে এই অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য যদি বের করি, এক্স এর সহগ কত আছে, a, তাহলে এর নাভিলম্বের দৈর্ঘ্য 4a, এর নাভিলম্বের দৈর্ঘ্য a। তাহলে ওটাই লিখছি যে প্রদত্ত অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য সমান 4a, এটা আমরা দেখেছি। আর নির্ণেয় যে অধিবৃত্ত তার নাভিলম্বের দৈর্ঘ্যটা হচ্ছে a, দেখছি। আবার নির্ণেয় অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য সমান পেলাম a। তাহলে দুটো অধিবৃত্তেরই, যেটা গিভেন প্যারাবোলা তারও নাভিলম্বের দৈর্ঘ্য জানি, যেটা রিকোয়ার্ড প্যারাবোলা তারও কিন্তু নাভিলম্বের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। ওরা বলে দিয়েছে এই নির্ণেয় অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্যটা প্রদত্ত অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্যের 1/4। 1/4 মানে উপরে 1, চতুর্থাংশ মানে নিচে 4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, উপরে 1 নিচে 4, এই যে অংশটা সেটাই হচ্ছে 1/4। তার লক্ষ্য করো, আমরা যদি এটাকে মানে প্রদত্ত অধিবৃত্তের যে নাভিলম্ব তার যদি 1/4 অংশ করি তাহলে নিশ্চয়ই আমরা এটা পেয়ে যাব। তাহলে ওই কথাটি আমরা লিখে দিচ্ছি। সুতরাং নির্ণেয় অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য প্রদত্ত অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্যের 1/4। লক্ষ্য করো,
প্রদত্ত অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য ছিল 4a, নিম্ন অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য পেলাম a, সুতরাং এটা অবশ্যই এর 4 ভাগের 1 ভাগ, সেটাই লিখেছি। সুতরাং নিম্ন অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্যটা প্রদত্ত যে অধিবৃত্ত তার নাভিলম্বের দৈর্ঘ্যের 1/4, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে দুটো প্রমাণই আশা করি বুঝতে পেরেছ। এবারে অধিবৃত্ত সম্পর্কিত যত রকম প্রবলেম প্রায় সবকটা বলা হয়ে গেছে, জাস্ট আর একটা দেখিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নেব। দেখো, y = -2x² + 12x - 17 এই অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। যে কোনো অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য বের করার সময় বলেছিলাম, যেমন একটু আগে বের করলাম, ডান দিকে x এর যেটা সহগ আছে সেই সহগটা হচ্ছে তার নাভিলম্বের দৈর্ঘ্য। তাই এখানে আমরা আগে এই অধিবৃত্তটাকে স্ট্যান্ডার্ড ফর্মে প্রকাশ করার চেষ্টা করব। স্ট্যান্ডার্ড ফর্মটা কিরকম লক্ষ্য করো, আমরা 4 রকমের অধিবৃত্ত আদর্শ আকারের দেখিয়েছিলাম, আর তাছাড়াও 2 রকমের অধিবৃত্ত দেখিয়েছিলাম। টোটাল যে 6 রকম অধিবৃত্ত, সেই অধিবৃত্তগুলোকে যদি ভালো করে অ্যানালিসিস করি তাহলে লক্ষ্য করব যে অধিবৃত্তের সমীকরণে যে দুটো চলরাশি আছে তাদের মধ্যে যে চলরাশির পাওয়ার 2 অর্থাৎ দ্বিঘাত চলরাশি তার সহগ কিন্তু সবসময় 1 আছে। কিরকম একটা উদাহরণ দিয়ে দেখাই। y² = 4ax একটা অধিবৃত্ত শিখেছিলাম, y² = -4ax শিখেছি, x² = 4ay শিখেছি, x² = -4ay শিখেছি। সর্বোপরি আমরা শিখেছিলাম y - β তার স্কোয়ার = 4a × x - আলফা এবং x - আলফা তার স্কোয়ার = 4a × y - β। এই যে 6 টাইপের অধিবৃত্ত তোমাদের সামনে প্রমাণ করে ছবি দিয়ে দেখানো হয়েছিল, প্রত্যেকটার যদি সমীকরণটা আমরা দেখি তাহলে দেখব যে চলরাশিটার পাওয়ার 2, যেমন এখানে y এর পাওয়ার 2, এখানেও 2, এখানে x এর পাওয়ার 2, x এর পাওয়ার 2, এখানে y এর পাওয়ার 2, x এর পাওয়ার 2, দ্বিঘাত যে চলরাশিটা তার সহগটা সবসময় 1, অর্থাৎ তার সাথে কোনো কিছু গুণ থাকবে না 1 ছাড়া। এখানে x এর পাওয়ার 2 আছে, তাহলে তার সহগটাকে আমরা 1 বানাবো, তার মানে -2 দিয়ে ভাগ করে দেবো। আচ্ছা, -2 দিয়ে যদি ভাগ করি -y/2, -2 দিয়ে ভাগ করলে x², -2 দিয়ে ভাগ করলে -6x, -2 দিয়ে ভাগ করলে +17/2। অর্থাৎ প্রথম কাজ হলো x² সহগকে 1 বানিয়ে দেওয়া। তারপর কি করবো লক্ষ্য করো, x সম্বলিত যে পদ সেগুলোকে পাশাপাশি রেখে বাদ বাকি পদটাকে আমরা অন্য সাইডে নিয়ে চলে যাব। তাহলে -y/2, এই 17/2টা ওইদিকে চলে গেলে -17/2। এবার এটাকে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করার চেষ্টা করব। এর আগে অনেক জায়গাতে আমরা এইরকম ভাবে পূর্ণ বর্গাকারে প্রকাশ করেছি, সেই জিনিসটাই আমরা এখানে দেখাচ্ছি। আবার লক্ষ্য করো, x তার স্কোয়ার -2 × a মানে x, এই যে x লিখে ফেললাম, তাহলে a² - 2a হলো। তাহলে b এর জায়গায় কত লিখতে গেলে এটা মিলবে একটু তোমরা বোঝার চেষ্টা করো, তাহলে অবশ্যই পারবে। এখানে আছে 2x, এখানে আছে 6x, তাহলে নিশ্চয়ই এটাকে 3 দিয়ে গুণ করলে 3 × 6x হয়ে যাবে। তাহলে 2ab হলো +b² মানে 3 এর স্কোয়ার হয়ে গেল। তাহলে কি ছিল আর কি লিখলাম, এবার আমরা সামঞ্জস্য করব। কি x² ছিল লিখেছি, 6x ছিল লিখেছি, এই যে 9 এই পদটা বাঁদিকে এক্সট্রা লিখলাম, যোগ করলাম, তাহলে এই 9টা আমরা ওইদিকে যোগ করে দেবো, -y/2 -17/2, আর 9 বাঁদিকে যোগ করেছিলাম, ডান দিকেও যোগ করে দিলাম, তাহলে 9 9 অটোমেটিক কেটে যাবে। এখন বাম দিকটাকে কার স্কোয়ার লিখতে পারবো, x - 3 তার স্কোয়ার। ডান দিকে যদি লসাগু করি 2 লসাগু, -y -17 +18, তাহলে পড়ে থাকলো -y + 18 থেকে 17 বাদ দিলে 1/2। ফাইনালি x - 3 তার স্কোয়ার = এখান থেকে যদি মাইনাস কমা নিয়ে নিই তাহলে পড়ে থাকবে y - 1/2টাকে বাইরে করে দিলাম। তা লক্ষ্য করো, এই যে অধিবৃত্তের সমীকরণটা দেওয়া ছিল সেটাকে আমরা প্রথমত এই যে 6 রকম অধিবৃত্ত শিখেছি তার করে একটার মতো করে সাজাতে পেরেছি। তোমরাই বলো দেখি, এই আকারটা এই 6 রকম অধিবৃত্তের কোনটার মতো দেখতে? সেটা হলো নিচেরটার মতো দেখতে। তাহলে যে কোনো অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য বের করার ফর্মুলা আমরা কি বলেছিলাম? নাভিলম্বের দৈর্ঘ্য, এটা বের করার ফর্মুলা বলেছিলাম 4a। এটা বোঝার উপায় কি সেটা বলেছিলাম, অধিবৃত্তের সমীকরণের মধ্যে যে চলরাশিটার পাওয়ার 1 থাকবে, অর্থাৎ একঘাত চলরাশি তার যে সহগ
তার যে সহগ এখানে আছে 4a, এখানে -4a। তাহলে তোমরা যদি মনে মনে ভাবো স্যার এর নাভিলম্বের দৈর্ঘ্য অর্থাৎ x এর সহগ আপনি বললেন, সুতরাং 4a হবে, তাহলে ওই নিয়ম অনুযায়ী তোমাদের মনে হচ্ছে এখানে একঘাত চলরাশি যেটা তার সহগ আছে -4a, তাই নাভিলম্বের দৈর্ঘ্য -4a হবে। হ্যাঁ, তোমাদের কথার সাথে কিছুটা আমি সহমত, কিন্তু পুরোটা নয়। কেন? নাভিলম্বের দৈর্ঘ্য যদি -4a বলো, দৈর্ঘ্য এটা কখনো নেগেটিভ হতে পারে না, তাই এক্ষেত্রে শুধুমাত্র সাংখ্যমানটাকে আমরা নেব, তাই বলবো নাভিলম্বের দৈর্ঘ্যটা 4a। একই রকম ভাবে এই সমীকরণে একঘাত রয়েছে চলরাশি কোনটার? y এর, তাহলে y এর সহগ কত? 4a। এরকম করে প্রত্যেকটা অধিবৃত্তের সমীকরণ যদি লক্ষ্য করি, যে চলরাশিটার পাওয়ার 1 তার সহগটা হলো ওই অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য। তাহলে এখানে x এর পাওয়ার 2, এখানে y এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে। তাহলে y এর সহগ অর্থাৎ y এর সাথে কি গুণ আছে? এই যে এই পুরোটা, তাহলে এটা নাভিলম্বের দৈর্ঘ্য হবে। কিন্তু নাভিলম্বের দৈর্ঘ্য তো কোনো নেগেটিভ হতে পারে না, তাই শুধু বলবো হাফ। দেখছি, অতএব নিম্ন নাভিলম্বের দৈর্ঘ্য সমান হাফ একক। ব্যাস, এটাই আমাদের প্রশ্ন ছিল। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এখানে y এর সহগ -1/2 থাকা সত্ত্বেও আমরা -1/2 লিখিনি, কি লিখেছি? হাফ। তার কারণটা কি? যেহেতু নাভিলম্বের দৈর্ঘ্য কখনোই নেগেটিভ হওয়া সম্ভব নয়। ব্যাস, তোমরা বুঝতে পেরে গেছো কোন অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য কি করে বের করতে হয়। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।